প্রিয় দর্শক, মেডিভেস নিউজরুমে স্বাগত জানাচ্ছি আবু রাহিম মনির। সপ্তাহের গুরুত্বপূর্ণ এবং আলোচিত বিষয়গুলো নিয়ে আমরা আমাদের অনুষ্ঠান সাজিয়ে থাকি। আজকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। আজ থাকছে মাসাধিক সময়ের তাপপ্রবাহে নাভিশ্বাস উষ্ণতা সহনীয় পর্যায়ে রাখতে সবুজায়নের গুরুত্বারোপ। যেভাবেই হোক সুরক্ষা আইন জাতীয় সংসদে পাশ করব অঙ্গীকার স্বাস্থ্যমন্ত্রীর। সেরেলাক নিরোই অতিরিক্ত চিনি স্থূলতা দীর্ঘমেয়াদী রোগের ঝুঁকিতে শিশু স্বাস্থ্য এবং চিকিৎসা অবহেলা প্রমাণিত হওয়ায় ইউনাইটেড হাসপাতালে ডাক্তার খান মোহাম্মদ সাইদুজ্জামানের রেজিস্ট্রেশন স্থগিত। দর্শক, বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন পরিবেশ ও জলবায়ু বিষয়ক সংবাদকর্মী কেফায়েত শাকিল। শাকিল ভাই, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। মেডিভয়েসকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা আজকে অনেকগুলো বিষয় নিয়ে আমরা আজকে অনুষ্ঠানে বসেছি। এর মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা দীর্ঘ প্রায় একটা মাসের উপরে 35 থেকে 37 দিন হয়ে যাবে, টানা 1.5 মাসের কাছাকাছি আমরা যদি বলি আর কি, তা আমরা তাপপ্রবাহের কারণে খুব অতিষ্ঠকর জীবনযাপন আমরা করেছি। ইতিমধ্যে অনেকগুলো মানুষকে আমরা এই তাপপ্রবাহের কারণে হারিয়ে ফেলেছি। এই যে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে অসহনীয় পর্যায়ে, কি কারণ থাকতে পারে বলে আপনি মনে করছেন? তাপমাত্রা বৃদ্ধি আসলে আমরা তো জানি বৈশ্বিক একটি বিষয় আছেই। জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, পুরো বিশ্বে বৃদ্ধি পাচ্ছে। জলবায়ু যেমন একটি কারণ, পাশাপাশি এখন এতদিন পর্যন্ত এল নিনো চলছিল আমাদের দেশে বলতে এই অঞ্চলে। তো এই এল নিনোর কারণে হচ্ছে যে আপনি দেখতে পাচ্ছেন যে শুধু যে আমাদের এখানে তাপমাত্রা বেশি ছিল তা না, আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতেও বেশি ছিল। এটার সাথে হচ্ছে যে আমাদের নিজস্ব কিছু কারণ জড়িত আছে। আমাদের দেশের বিশেষ করে আমাদের যে ঢাকা শহরের কথা আমরা বলি, আমাদের যে অপরিকল্পিত নগরায়ন, সারা দেশের আমরা বন ধ্বংস করা, এই ব্যাপারগুলো আসলে একসাথে জড়িত হয়ে গেছে। আমাদের অপরিকল্পিত নগরায়নের মধ্যে বর্তমানে সবচেয়ে বেশি একটি বড় সমস্যা হচ্ছে ঢাকা শহরকে আমরা যেভাবে গ্লাসে সাজানোর চেষ্টা করছি, এটা শুধু ঢাকা শহর না, প্রতিটি জেলা শহরও এখন একই স্টাইলে সাজানো হচ্ছে। তো আমাদের এখানকার জলবায়ু বা আবহাওয়ার সাথে এটা কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ না। ফলে হচ্ছে আমাদের তাপমাত্রা আপনি দেখছেন যে এবার যতটুকু বেড়েছে তার আগের বছর তার চেয়ে একটু কম ছিল, এবার একটু বেশি বেড়েছে। শঙ্কা হয় যে পরবর্তী বছরগুলোতে এটা আরও গ্র্যাজুয়ালি বাড়ে কিনা। এটি এত টানা তাপপ্রবাহ বাংলাদেশের জন্য এটা বড় একটি রেকর্ড। এত বেশি টানা ছিল না, কিন্তু তাপমাত্রা মাঝে মাঝে উঠেছে অনেক বেশি, এর চেয়েও বেশি উঠেছে, 45 ডিগ্রিও উঠেছে বাংলাদেশে, এর বেশি উঠেছে। কিন্তু টানা হওয়ার কারণে যেটি বলছিলেন যে স্বাস্থ্যগত ক্ষতি বা মানুষের মৃত্যুর ঘটনা একটু বেশি হয়েছে। এই জায়গাটাতে আমাদের অনেকগুলো ঘাটতি ছিল, মানে মানুষের মৃত্যুর পেছনে যদি বলি আমি, যে এখানে অনেকগুলো ঘাটতি ছিল। আমাদের আবহাওয়া অধিদপ্তর কিন্তু, আমরা অনেক সমালোচনা করি, আমাদের দেশে মানুষ আবহাওয়া অধিদপ্তরকে নিয়ে অনেক ট্রল করে। আমি একজন জলবায়ু সাংবাদিক হিসেবে আমি প্রতিদিন সকালে আবহাওয়ার সংবাদটা দেখার চেষ্টা করি, রাতে একবার দেখার চেষ্টা করি। আমি যতটুকু দেখছি যে আবহাওয়া অধিদপ্তর এবার যতগুলো বার্তা দিয়েছে কোনোটি কিন্তু ভুল ছিল না। হ্যাঁ, আবহাওয়া একটি আনসার্টেন বিষয়, এখানে শতভাগ সত্য হবে না, এটা তারাও বলে। কিন্তু এখানে এবার আবহাওয়া অধিদপ্তর যে হিট অ্যালার্ট দিয়েছে, আপনি কি দেখেছেন হিট অ্যালার্টের বিপরীত কিছু ঘটেছে? যখন যা দিয়েছে তাই হয়েছে। তাহলে এই যে হিট অ্যালার্ট, এটাকে আমলে নিয়েছিল আমাদের সরকার কতটুকু? এখানে একটা প্রশ্ন বড় থেকে যাচ্ছে। আমরা যেটা দেখি যে একটা ঘূর্ণিঝড়ের যখন সতর্কবার্তা আবহাওয়া অফিস থেকে দেওয়া হয়, তখন কিন্তু আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় তারা তখন তৎপর হয়ে পড়েন। তারা যেই অঞ্চলে ঘূর্ণিঝড়টা আঘাত হানবে সেই অঞ্চলের মানুষদেরকে সরিয়ে আনার কাজ শুরু করেন, আশ্রয় কেন্দ্রে নিয়ে আসেন। তো ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা সেটাও আবহাওয়া অফিস দিয়ে থাকে, আর তাপপ্রবাহের সতর্কবার্তা সেটাও একই অফিস দিয়ে থাকে। তাহলে এটাকে কি আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় কোনোভাবে গ্রহণ করেছিল, কোনো উদ্যোগ নিয়েছিল? আপনার চোখে পড়েছে কিনা? আমার একটুও চোখে পড়েনি। হ্যাঁ, আমি সিটি কর্পোরেশনের কিছু উদ্যোগ দেখেছি। সেটা কখন? যখন সিটি কর্পোরেশনের বিরুদ্ধে ব্যাপক সমালোচনা শুরু হলো। সেই সমালোচনার পেছনে আবার আরেকটি কারণ আছে, সেটা যে আমাদের হিট অফিসারকে কেন্দ্র করে এটা সমালোচনাটা হচ্ছিল। যদিও আমি এই সমালোচনাকে যৌক্তিক মনে করি না, কিন্তু এই সমালোচনার কারণে সিটি কর্পোরেশন কিছুটা হলেও তাদের যে দায়িত্ব আছে এটি ফিল করেছে, শেষে গিয়ে তারা কিছু করেছে। এই জায়গাগুলোতে
মানে এতগুলো মানুষ যে মারা গেছে, আমি মনে করি যে এখানে বড় একটা আমাদের প্রশাসনিক বা আমাদের তৎপরতার ঘাটতি ছিল, এই কারণে হয়েছে। আপনার আইন যদি আমরা যেটি বলছিলাম যে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয় আপনার ঘূর্ণিঝড়ের সময়, এখন করাইল বস্তিতে যে থাকে, আপনি নিশ্চয় দেখেছেন যে খুপড়ি ঘর একটা একটার সাথে লাগানো, এখানে তো বাতাস ঢোকার একটু জায়গাও নাই। তার মধ্যে তাদের অনেকের ফ্যান কেনার সক্ষমতাও নাই। তাদের এখানে আপনার হচ্ছে যে আলো বাতাস ঢুকবে সেটা যেমন নাই, আবার সে যে কাজ করতে যাচ্ছে, কাজ করা ছাড়া তারা একবেলা খেতে পারে না। তো সে যে আবার কাজ করতে যাচ্ছে সেখানেও তার নিরাপত্তা নাই। এই মানুষগুলোকে আপনি যদি উপকূলে একটি ঘূর্ণিঝড় আসছে দেখে উপকূলের মানুষকে সরিয়ে নিতে পারেন, এই মানুষগুলোকে সরিয়েও তো আপনাকে যেখানে কিছুটা কম গরম সেখানে আপনার ঠাঁই দেওয়া উচিত ছিল। এটা তো যেহেতু গভর্নমেন্ট, আপনি শুধু উপকূলের মানুষেরও না, আপনি এবার শুধু ঢাকার বা বস্তির মানুষ দেন না। এই জায়গাগুলোতে আমাদের প্রচণ্ড ঘাটতি আমরা লক্ষ্য করেছি এবারের তাপপ্রবাহে। হয়তোবা আগামী মাসে আবারও এরকম একটা তাপপ্রবাহ আসতে পারে। আবহাওয়া অধিদপ্তর দীর্ঘমেয়াদী যেই সতর্কবার্তা দিয়েছে সেখানে আমরা দেখেছি। এখন যদি আসলে এই তাপপ্রবাহ থেকে শিক্ষা নিয়ে পরবর্তীতে কিছুটা উদ্যোগ নেওয়া যায়, তাহলে হয়তোবা এই জায়গাগুলোতে কিছুটা হলেও মানুষের জন্য সহনীয় হবে। সেখানে যে উপকূলে যেভাবে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয়, সেখানে তাপ প্রবাহের সময় এরকম তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়া, এটা অনেকটা মানে দীর্ঘমেয়াদী কিছু একটা ব্যাপার সাথে জড়িত, যে তাপ প্রবাহটা আমি যদি কমাতে চাই। আপনার কাছেই জানতে চাইবো যে আসলে এখান থেকে এই যে তাপ প্রবাহ ক্রমাগতভাবেই বাড়ছে, এত দীর্ঘ সময় ধরে বাংলাদেশে আমরা আসলে এরকম ভোগান্তির শিকার কখনোই হইনি। তার মানে একটা আগামীর জন্য কোনো ইঙ্গিত আমাদের যেন এখানে থাকছে। তাহলে এই তাপ প্রবাহ থেকে মুক্তির জন্য স্বল্প এবং দীর্ঘমেয়াদী কোনো পদক্ষেপ বা কী নেওয়া যেতে পারে বলে আপনি মনে করছেন? প্রথমত বৈশ্বিক তাপমাত্রা কমানো, এটি তো বিশ্বব্যাপী আলোচনা, জলবায়ুর ন্যায্যতা নিয়ে আলোচনা আছেই। তো এই জায়গাটাতে বাংলাদেশকে আরও ভয়েস রেজ করা খুব প্রয়োজন। কারণ বাংলাদেশ এতদিন ধরে আমরা শুধু বলেছি আমরা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছি, এখন আমরা অন্য ধরনের ইভেন্টেও আমরা ফেস করতে হচ্ছে। অর্থাৎ এতদিন ধরে জলবায়ুবিদরা যেটা বলে আসছে যে বাংলাদেশ আবহাওয়ার একটা লং ইভেন্টের দিকে যাচ্ছে, যেখানে একটা ইভেন্ট যাওয়ার আগে আরেকটা ইভেন্ট আমাদেরকে সাফার করতে হবে। সেটাই কিন্তু আপনি দেখেন যে তাপপ্রবাহ কমে গেল, তাপপ্রবাহ কমলো কিসের মাধ্যমে? কালবৈশাখীর মাধ্যমে। স্বাভাবিকভাবে কমেনি, কালবৈশাখীর মাধ্যমে। এই কালবৈশাখী আমাদের চট্টগ্রাম অঞ্চলে গত 3 সোমবারে হয়েছে কালবৈশাখী। আজকে পর্যন্ত ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর এই অঞ্চলের কিছু জেলায় এখনো পর্যন্ত শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করা আমাদের সম্ভব হয়নি এবং প্রচুর ধানের ক্ষতি হয়েছে। অর্থাৎ এটাই আবহাওয়ার যে এক্সট্রিম ইভেন্টে আমরা পৌঁছে যাচ্ছি এটি প্রমাণ করছে। এই জায়গাটাতে আমরা যে জলবায়ুতে ক্ষতিগ্রস্ত হচ্ছি, এটি যেমন বিশ্ব ব্যবস্থাকে বোঝাতে হবে, বুঝিয়ে আমাদের ক্ষতিপূরণ আদায় করা, আমাদের জন্য যেন এটি না হয় বা আমরা যেন এই জায়গাটাতে পৌঁছাতে না হয়, সেজন্য আমাদের পক্ষ থেকে যতটুকু তৎপরতা সেটি অব্যাহত রাখা। তবে শুধু কি বিশ্বের উপর দায় চাপিয়ে বাঁচা যাবে কিনা এটিরও প্রশ্ন থেকে যাচ্ছে। কারণ আপনার একটা দেশের 25% বনায়ন থাকার কথা। আমাদের দেশে বর্তমানে আমার ব্যক্তিগত গাছ, আমার বাড়িতে আমার ব্যক্তিগত যে গাছ আছে সেটা সহ মিলালে 14-15% পাওয়া যাচ্ছে বনায়ন। আর সরকারি বনায়ন যদি বলি, সরকারের ভূমিতে বনায়ন মানে বন বিভাগের বনায়ন, সেটা 10%-এর মতো। ঢাকা শহরের কথা যদি বলি, মাত্র 2%-এর মতো বনায়ন আছে। এই যখন পরিস্থিতি, তার মধ্যে আপনি দেখেন যে এই যে পান্থকুঞ্জ পার্কের কতগুলো গাছ এই গত 6 মাসের মধ্যে কাটা হয়েছে। গত বছর কিন্তু আমরা তাপপ্রবাহের একটা এক্সট্রিম ইভেন্ট পার করেছি। যদি আমরা শিক্ষা নিতাম তাহলে আজকে পান্থকুঞ্জ পার্কের মতো পার্ক ধ্বংস করতাম না। কারণ ফার্মগেটের যে আনোয়ার উদ্যান, আমরা এত বোঝার পরও সেই আনোয়ার উদ্যানের গাছ কেটে আমরা এখন এখানে মেট্রো রেলের আয় বাড়ানোর জন্য আমরা একটি মার্কেট করার চিন্তা করছি। এই যখন পরিস্থিতি হয় তখন আসলে আপনি বিশ্ব সভ্যতাকে দোষ দিবেন কোথায়, কিভাবে দিবেন? আপনার তো নিজের জায়গায় আগে ঠিক থাকতে হবে, তারপর না আপনি অন্যকে বলতে পারবেন। এই জন্য আপনি যেটি বলছিলেন যে আমাদের ব্যক্তিদের করণীয় কি, সরকারের করণীয় কি, এই জায়গাটাতে সরকারের সবচেয়ে বেশি করণীয় হচ্ছে যে এই যে যতটুকু গাছ কাটা হয়েছে, ভুল হয়েছে, যা হয়েছে, এখানে থেমে যাওয়া উচিত।
পরিবেশ মন্ত্রী কয়দিন আগে বলছেন যে ঢাকাতে কোথায় গাছ লাগানো যাবে এবং তাপ শোষণকারী গাছ লাগানোর জন্য উনি জায়গা খুঁজতে বলেছেন, এবং উনি বারবার এটা স্বীকার করছেন। এটি আমি অ্যাপ্রিসিয়েট করি আমি, যে পরিবেশ মন্ত্রী বারবার বলছেন যে আবহাওয়া বা জলবায়ু শুধু জলবায়ু না, জলবায়ুর সাথে স্বাস্থ্য সরাসরি রিলেটেড, যেটা বাংলাদেশে এর আগে সেভাবে আলোচনা হয়নি, কেউ বলেনি, এখন উনি বলছেন, এবং স্বাস্থ্যের সাথে জলবায়ুকে উনি রিলেট করতে চান। যদি রিলেট করতে চান তাহলে আপনাকে জলবায়ুর যে ক্ষতি এটা থেকে বাঁচানোর জন্য পদক্ষেপগুলো নিতে হবে। আপনি আপনাদের হেডলাইনেও আপনি বলেছেন যে স্বাস্থ্য সুরক্ষা আইনের কথা। আমি মনে করি যে স্বাস্থ্য সুরক্ষা আইনের সাথেও এই জিনিসটা সম্পৃক্ততা আছে, জলবায়ুর সাথে স্বাস্থ্যকে কিভাবে নিরাপদ করা যাবে। তো এই জায়গাগুলো মিলিয়ে সরকারের প্রথমত গাছ কাটা বন্ধ করতে হবে। এই নগর যেভাবে হয়ে যাচ্ছে, চলছে গাড়ি যাত্রাবাড়ি স্টাইলে, আমাদের রাজুক যে যাচ্ছে তাকে অনুমতি দিয়ে দিচ্ছে, যে যেখানে কেউ বিল্ডিং করতে চাচ্ছে, কেউ গাছ কাটতে চাচ্ছে। এখন দরকার প্রত্যেকটা গাছের, আমার মনে হয় আর কি, যে ব্যক্তিগতভাবে প্রত্যেকটা গাছের একটি আইডি নাম্বার থাকা উচিত। এই গাছ কাটতে হলে কোথাও অনুমতি নেওয়া উচিত, এরকম প্রসেসে যাওয়ার সময় এসে গেছে। তার বাইরে সাম্প্রতিক সময় আমরা যেটা দেখেছি যে বাংলাদেশে পরিবেশ রক্ষায় জনগণের মধ্যে একটি বড় সচেতনতা তৈরি হয়েছে, যেটা এই দফায়ও আমরা দেখেছি যে জনগণ ব্যাপক সমালোচনা করছে, আলোচনা করছে গাছ নিয়ে। এই আলোচনার প্রেক্ষিতে কেউ কেউ এখন গাছ লাগাতেও এসেছিল। তো আমার মনে হয় যে এই জনগণের প্রতিবাদটা আরও জোরালো হওয়া দরকার। মানে আমরা যেটা বলি যে আমাদের একটি স্বাধীনতা যুদ্ধের সময় যে কথাটা, যে মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করে একটি গান ছিল, এখন সেই সময়টা এসে গেছে যে একটি ফুলকে বাঁচানোর জন্যই দেশের মানুষকে আন্দোলন করতে হবে। সেটা সরকার কাটুক, সেটা আমার পাশের বাড়ির কেউ কাটুক, একটা গাছ যেখানেই কাটতে যাবে সেখানে বাধা দেওয়া উচিত। কারণ আমার এটা অক্সিজেনের উৎসগুলো খুবই কমে আসছে। আমার অক্সিজেনের 70% আসে সমুদ্র থেকে, সেই সমুদ্রের ফাইটোপ্লাঙ্কটন বা ইয়াগুলো থেকে। সেই সমুদ্রে আমরা যে পরিমাণ প্লাস্টিক ফেলছি, আমি আমার ড্রেনে ফেলছি, আমি জানি না, কিন্তু সেটা ঘুরে ফিরে সমুদ্রে চলে যাচ্ছে। এটা ফাইটোপ্লাঙ্কটনকে ক্ষতিগ্রস্ত করছে। সেখান থেকে যে আমার অক্সিজেনের সোর্স, এটিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এই দূষণগুলো আমাকে কমাতে হবে যদি আমাকে এই ধরনের ক্ষতি থেকে, যেই অত্যাধিক তাপমাত্রার ক্ষতি থেকে আমাকে বাঁচতে হয়। আমার শহরের তাপমাত্রা দেখেন, ঢাকা শহর গত 3 বছর ধরে আমাদের যে বৈশ্বিক এয়ার পলিউশনের শীর্ষতে থাকছে, হয় 1, নইলে 2, নইলে 3, এর মধ্যে থাকছে। এই জায়গাটাতে আমরা সমাধানের কোনো চেষ্টা আমাদের এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। তো এই যখন আপনার ইয়াটা বেশি থাকছে, আপনার তাপের সাথে বা এয়ার পলিউশনটা ঢাকায় থাকছে, এখন রাস্তার যে অনেকগুলো ম্যাটেরিয়ালস আছে, এর মধ্যে ক্ষতিকর উপাদানগুলো বাতাসে এখন উঠছে, এটাও কিন্তু গরম বাড়াতে ভূমিকা রাখছে। ফলে ঘুরে ফিরে আপনার আমার স্বাস্থ্যের উপর এগুলোর প্রভাব ফেলছে। শুধু তাপই বাড়াচ্ছে না, এগুলোর মাধ্যমে ক্ষতিকর উপাদানগুলো আমরা গ্রহণ করার মাধ্যমে আমাদের রেসপিরেটরি অর্গানগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এই জায়গাগুলো বায়ু দূষণও কমানোর জন্য সরকারকে ভূমিকা রাখতে হবে। পাশাপাশি যেহেতু আমরা শিক্ষা নিয়েছি, এবার ব্যাপক আলোচনা হয়েছে, ব্যাপক সমালোচনা হয়েছে। এই সমালোচনা শুধু সরকারের সমালোচনা, শুধু কে গাছ লাগাতে গেলেও তাদের সমালোচনা, এই জায়গায় না গিয়ে এখন আমি যেহেতু সমালোচনা করেছি, আমাকে দায়িত্ব পালন করা উচিত। মানে আচ্ছা, একটু বলবেন যে নাগরিকের দায়িত্বগুলো আসলে কি কি হওয়া উচিত? জি, আমি সেটাতে আসছিলাম, আপনি প্রশ্ন না করলে, যে আমি যেহেতু এতদিন শুধু অন্যকে সমালোচনা করে দায়িত্ব শেষ করার সুযোগ নেই, আমাকে আমার নিরাপত্তা নিশ্চিত করার জন্য দায়িত্ব পালন করতে হবে। ধরেন বজ্রপাত হচ্ছে, এখানে কি আপনাকে কেউ বলে দিতে হবে, সরকার বলে দিতে হবে তুমি সরে যাও? আপনি নিজেই তো সরে যাচ্ছেন। এক্স্যাক্টলি। তো এখন যেগুলোকে আপনি ইমিডিয়েট, যেটা দেখে আপনি নিজের নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছেন, আপনাকে ইয়ার ক্ষেত্রে একইভাবে যে বৃক্ষরোপণ, সবুজ রক্ষার ক্ষেত্রে নিজের থেকে ভূমিকা রাখতে হবে। নিজেরা আমি মনে করি যে প্রত্যেক নাগরিক যদি এবার এই উদ্যোগটা নিতে পারে যে হ্যাঁ আমরা গাছ লাগাবো, অন্তত একটা করে যদি আমার 16 কোটি মানুষ গাছ লাগায়, তাহলে কিন্তু আমাদের যেই সংকট, এটা অনেকাংশে কমে আসবে। সরকার লাগাতে গেলে সরকারকে জায়গা খুঁজতে হবে। এখন যেমন আমাদের পরিবেশ মন্ত্রী খুঁজছেন জায়গা, যদি ব্যক্তি লাগাই, আমি আমার ঘরের আঙিনায় লাগাই, আমাকে কিন্তু কারো কাছে জায়গা খুঁজতে হবে না। সো এই জায়গাটাতে আমাদের ভূমিকা রাখতে হবে। আরেকটি যেটি বললাম, যে এখন কোথাও একটি গাছও যদি কেউ কাটতে যায়, এটার জন্য তীব্র প্রতিবাদ হওয়া দরকার।
এখন প্রয়োজন যে গাছগুলোর, আমি যেটি বলেছি যে সরকার একটা জরিপ করা উচিত যে কি পরিমাণ গাছ আছে, কতগুলো গাছ আছে, এবং এই গাছগুলোর মালিকানা সেখানকার ওয়ার্ড কাউন্সিলর বলি, ওয়ার্ডের যে মেম্বার বলি, তার হাতে দিয়ে দেওয়া উচিত। তার মাধ্যমে এটি হচ্ছে যে ইউনিয়ন পরিষদের মাধ্যমে এটার একটা নিয়ন্ত্রণ হওয়া দরকার, তাহলে গাছ কাটাটা বন্ধ করা যাবে। কারণ এখন কিন্তু আইন আছে যে ইউনিয়ন পরিষদে আপনার যে কোনো বাড়ি করতে গেলে ইউনিয়ন পরিষদ থেকে অনুমতি নিতে হবে। তাহলে এই অনুমোদনের সাথে এই ঘর করার জন্য কতটা গাছ কাটা পড়ছে সেটাও কিন্তু তারা মনিটরিং করতে পারে। এটা আমার মতে তাদের হাতে দিয়ে দেওয়া উচিত। ধন্যবাদ শাকিল ভাই। আমরা একটা প্রসঙ্গে যাচ্ছি, খুব রিলেভেন্ট ছিল বলে আলোচনাটা আসছে। আসলে এই যে তাপপ্রবাহ চললো, যেখানে আসলে মানে সবার জীবন উষ্ঠাগত পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যে আমরা দেখলাম যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে ফেলার জন্য শিক্ষা মন্ত্রণালয় খুব মানে তৎপরতা দেখাচ্ছিলেন এবং তারা এখানে যথেষ্ট দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছিলেন। তো শিশুগুলো যেখানে আছে, স্কুল বাচ্চাগুলো আছে, তাদের জীবন স্বাভাবিকভাবে বাইরে গেলে পরে তাপমাত্রা যেখানে বেশি আছে ক্ষতির মধ্যে পড়বে। তো এই যে বিষয়টি, এটি আসলে খুব বেশি প্রয়োজন ছিল বলে আপনারা মনে করেন? এখানে দুইটা ব্যাপার আছে। একদিক থেকে এটাকে সমর্থনযোগ্য। কেন? দেখেন, ওই যে আমি বলছিলাম একটু আগে যে আজকে কালকে আমার বাড়ি ফেনী, সেই হিসেবে ওই অঞ্চলের ব্যাপারটা আমি জানি। এতদিন তাপ প্রবাহের কারণে প্রবলেম ছিল, গত 2-3 দিন ধরে ঘূর্ণিঝড়, এই ঝড়ের পরে এখন বিদ্যুৎ বিচ্ছিন্ন, তারপরে পুরো এলাকার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন গত 3 দিন। এই 3 দিনও কিন্তু স্কুলগুলো চলছে না। কেন চলছে না? বিদ্যুৎ নেই, ক্লাসে অন্ধকার হয়ে থাকছে এবং আপনার সড়ক ব্যবস্থার অনেক প্রবলেম। এটার কারণে এটাকে যৌক্তিক, যেখানে শিক্ষামন্ত্রী একটি কথা বলেছেন যে এটি যদি হয়, ধরেন তাপপ্রবাহ চলছে দিনাজপুরে, আমি কেন চট্টগ্রামের বা সিলেটের স্কুল বন্ধ রাখবো? বাংলাদেশের আবহাওয়া, যদি আমরা আবহাওয়ার উপর যদি পর্যালোচনা করি, জলবায়ুর আলোকে যদি কথা বলি, আমাদের একটা সময় হচ্ছে শীতের সময় আমাদের উত্তরাঞ্চলে খুব বেশি শীত থাকে, কিন্তু আমাদের দক্ষিণাঞ্চল কিন্তু অতটা শীত থাকে না। তো উত্তরাঞ্চলে শীতের কারণে জনজীবনে একদমই বিপর্যস্ত হয়ে পড়ে। অপরদিকে আপনার ধরেন এই আমাদের যে মনসুনে আমাদের এসে ঘূর্ণিঝড় হয়, তারপরে হচ্ছে শীতের আগ মুহূর্তেও আমাদের অক্টোবর নভেম্বরেও আমাদের ঘূর্ণিঝড় থাকে। ঘূর্ণিঝড় মোটামুটি আমাদের প্রতি বছর এখন 3 থেকে 4টা ঘূর্ণিঝড় আমাদের দেশে আঘাত হানে, কিছুটা হলেও প্রভাব ফেলে, সরাসরি আঘাত না হানলেও। তার মানে এক একটি ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে এর লাইফ সাইকেল 15 দিনের। তবে ঘূর্ণিঝড়ের 3 দিন আগ থেকে আমাদের স্কুলগুলো চলে যায় ইয়াতে, আপনার আশ্রয় কেন্দ্র হিসেবে হয়ে যাচ্ছে। ঘূর্ণিঝড়ে যদি ক্ষয়ক্ষতি হয়, তারপরে এটা আরও ওই উপকূলীয় অঞ্চলে অন্তত 10-15 দিনের একটা প্রভাব। আবার আমাদের এই যে এখন গরম কমলো, তো এখন বন্যা, আমাদের অলরেডি বন্যার অ্যালার্ট দিয়ে দেওয়া হয়েছে। আমাদের বিশেষ করে উত্তর পূর্বাঞ্চল অর্থাৎ সিলেট বা হাওড় অঞ্চল, এই অঞ্চলে কিন্তু ইতোমধ্যে বন্যা আসছে করছে। একইভাবে উত্তরেও থাকে। এই জায়গাটাতে এখন আপনার বন্যা হলে কিন্তু আবার স্কুলগুলো বন্ধ করতে হবে, বা আমার উত্তরেও যদি বন্যা হয় তাহলে এখানে বন্ধ করতে হবে। তো শিক্ষামন্ত্রীর এই বক্তব্যের সাথে, যে স্কুল খোলা রাখার এই নীতির সাথে এক জায়গা থেকে আমি একমত যে খোলা রাখা দরকার, অন্তত যেসব এলাকা ক্ষতিগ্রস্ত না, যেসব এলাকায় তাপমাত্রা 38 ডিগ্রির কম ছিল, তাদের খোলা রাখার পক্ষে আমি একমত পোষণ করি। তবে যেখানে 38 ডিগ্রির উপরে উঠে গেছে সেখানে খোলা রাখার কোনো যৌক্তিকতা দেখি না। কারণ আমার তো শিক্ষার্থীদের নিরাপত্তা আমাকে নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের আমরা দেখেছি অনেকগুলো শিক্ষার্থী অসুস্থ হয়ে গেছেন, একদিনই 15 জন নওগাঁতে অসুস্থ হলেন। এই জায়গাটা আমার মনে হয় আগে ভাবা উচিত ছিল। যদি কোনো দুর্ঘটনা ঘটে যেত, সেটার দায়টা রাষ্ট্রের ঘাড়ে চলে যেত। এই জায়গা থেকে ওই যে আমাদের আবহাওয়া অধিদপ্তরের সাথে আমার মনে হয় কৃষি বিভাগ বা অন্যরা সমন্বয় করলো, শিক্ষা মন্ত্রণালয়ের সমন্বয় আমি এখনো দেখিনি, যেহেতু আমি এই রিলেটেড জায়গাটাতে আমি চলাফেরা। তো আমার মনে হয় এখন আমাদের আসলে সব মন্ত্রণালয়েরই সিদ্ধান্তের সাথে আবহাওয়া এখন জড়িত হয়ে যাচ্ছে। তবে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তগুলোর সাথে এই জায়গাটা বুঝে তাদের একটা ক্যালেন্ডার, মানে প্রাথমিক একটি ক্যালেন্ডার তৈরি করে রাখা উচিত, যে কোন মাসে আমার কোন অঞ্চলের আবহাওয়া কেমন হতে পারে, সেটার আলোকে এই অঞ্চলের সাথে ওই অঞ্চলে, যে অঞ্চলে আবহাওয়া এই সময় যেভাবে থাকবে না, এভাবে করে একটা শিক্ষা ক্যালেন্ডার তৈরি করা, যে যখন স্বাভাবিক
উত্তরে যখন স্বাভাবিক পরিস্থিতি থাকবে তখন উত্তরের ক্লাসগুলো আমি শেষ করে ফেলবো, আমার সিলেবাস শেষ করে ফেলবো। যখন দক্ষিণের স্বাভাবিক সিচুয়েশন থাকবে তখন ওখানকার আমি পড়ালেখা আগায় নিয়ে নিব। এভাবে করে উভয়ের মধ্যে যদি সমন্বয় করা যায়, আমার মনে হয় শিক্ষার ক্ষতির ব্যাপারটা তিনি যেভাবে বলে আসছেন শিক্ষামন্ত্রী, সেটা কমে আসবে। এই জায়গাটাতে যদি আমি চাপিয়ে দেওয়ার চেষ্টা করি, না এখানেও তাপপ্রবাহ, এখানেও আমার স্কুল খোলা রাখতে হবে, এটা আবার একটা গায়ের জোরের কথা হয়ে যাচ্ছে। আবার মন্ত্রী নিজে যেটা বলেছেন যে নির্বাহী বিভাগ, শিক্ষা হচ্ছে নির্বাহী বিভাগ, এখানে বিচার বিভাগের হস্তক্ষেপ উনি কামনা করেন না। বিচার বিভাগ যেভাবে আবার সারা দেশের জন্য বন্ধ করেছে, আমি এটার সাথে একমত না। কারণ যখন ঢাকা বা উত্তরাঞ্চলে তাপমাত্রা অনেক বেশি, তখনও আমরা দেখেছি যে সিলেটে মাত্র 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস ছিল। তো এই জায়গায় তো স্কুল খোলা রাখতে আমি কোনো আপত্তি দেখি না। ধন্যবাদ আপনাকে শাকিল ভাই। আমরা পরের প্রসঙ্গে চলে যাচ্ছি। আপনি ইতিমধ্যে খেয়াল করেছেন স্বাস্থ্যমন্ত্রী একটা অনুষ্ঠানে বলেছেন যে আসলে যেভাবেই হোক আমরা খুব দ্রুততম সময়ে স্বাস্থ্য সুরক্ষা যে আইন দীর্ঘদিন ধরে আলোচিত ছিল, সকলের প্রত্যাশিত ছিল, সেই আইনটি পাশ করতে পারবেন বলে উনি আসলে খুব দৃঢ় একটা প্রত্যাশা ব্যক্ত করেছেন। আইনটি আসলে না থাকার কারণে স্বাস্থ্যকর্মীদের, চিকিৎসকদের, নার্সদের কী কী অসুবিধা হচ্ছে বলে মনে করেন? এটি যদি পাশ করতে পারেন বর্তমান স্বাস্থ্যমন্ত্রীর জন্য, এটি আমি মনে করি অনেক বড় একটি অর্জন। কারণ এতদিন যে আমাদের স্বাস্থ্য সুরক্ষার আইন নেই, এটি তো আমাদের বড় ব্যর্থতা। আমরা স্বাধীনতার পরে আজকে 53 বছরে পা দিচ্ছি, আমাদের যদি এখনো স্বাস্থ্য সুরক্ষার একটি আইন না থাকে, তাহলে আমাদের দেশের মানুষের স্বাস্থ্য সুরক্ষাটা হলো কিভাবে? তো এই জায়গা থেকে ওনার উদ্যোগকে আমরা স্বাগত জানাই এবং এটি খুব দ্রুত করা দরকার। এটি করলে যেটি হচ্ছে যে এই যে আমাদের অনেকগুলো সমস্যা হচ্ছে, একদিকে যেমন রোগীরা অভিযোগ করছেন তারা চিকিৎসা পাচ্ছেন না, আরেকটি ঘটনাও আছে যে আমরা ছোটোখাটো কিছু হলেই আমরা ডাক্তারদেরকে অ্যাটাক করতে যাচ্ছি। এই জায়গাটাতে হয়তো বা একটি নিয়ন্ত্রণের একটা জায়গা তৈরি হতে পারে, এটি আশা করা যায়। এই জন্য স্বাস্থ্য সুরক্ষা আইন দরকার। তারপরে হচ্ছে যে আমাদের স্বাস্থ্যের অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে সমন্বয়হীনতা আছে। একটা আইনের অধীনে যখন এই সমন্বয়টা করা হবে বা একটা আইনের কাছে যখন দায়বদ্ধ হয়ে যাবে, তখন হয়তো বা আশা করা যায় যে সমন্বয়হীনতাগুলো তৈরি হবে, দূর হয়ে যাবে। যে এখানে একটা ব্যাপারে আলোচনা আমাদের থাকা উচিত বলে আমি মনে করছি। কারণ চিকিৎসকদের যদি আমরা নিরাপত্তা যথেষ্টভাবে না দিতে পারি, এখন আমরা মেডিভাইস গণমাধ্যম স্বাস্থ্য বিষয়ক পত্রিকা হওয়ার কারণে আমরা প্রতিনিয়তই নিউজ করতে হয়, যে অনেক নিউজ আমরা করতেও পারছি না সময়ের অভাবে, অথবা কলেবার কোলাচ্ছে না। এটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় চিকিৎসকদের হুমকি দেওয়া হচ্ছে, কোয়াকরা হুমকি দিচ্ছেন, যারা আসলে চিকিৎসক সেজে উনি স্বাস্থ্য সেবা দেবেন, তার বৈধতাই যেখানে নেই সেখানে তিনি একজন রেজিস্টার চিকিৎসককে কাজে বিঘ্ন করানোর চেষ্টা করছেন। আবার কখনো রোগীর স্বজনরা চিকিৎসকের উপর হামলে পড়ছেন, নার্সের উপর হামলে পড়ছেন, হাসপাতালের উপর হামলে পড়ছেন। অভিযোগ কি? আমার ভুল চিকিৎসার কারণে আমার রোগী মারা গেছে। তো এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু মারাত্মক রকমের স্বাস্থ্য ঝুঁকি আসলে আলটিমেটলি আমরা নিয়ে আসছি সাধারণ রোগীদের জন্য। কারণ চিকিৎসকরা যখন এরকম হুমকির মুখে পড়ে যায়, তখন কিন্তু অনেক রোগী, ক্রিটিক্যাল রোগীর গায়ে তারা হাত দিতে চান না, রেফার করে দিচ্ছেন। পাশাপাশি আরেকটি ব্যাপার আছে, এটা যখন আমি নিজে রোগী নিয়ে যাই অথবা নিজে রোগী হয়ে যায়, তখন চিকিৎসকের দুয়ারে গেলে অনেক সময় এমন মনে হয় যে উনি যদি মানবিক চিকিৎসক না হন, তাহলে আমি তো একটা রিমান্ডে পৌঁছালাম। রুমে ঢোকা মাত্রই উনি আমাকে আসলে কি করবেন না করবেন, কদ্দূর সেবা দেবেন না দেবেন, এই যে বিষয়গুলো। কারণ ওনার ট্রিটমেন্ট প্রটোকলটা কিন্তু আমাকে জানানোর একটা ব্যাপার ছিল, কিন্তু উনি ওনার মতো করে যাচ্ছেন, আমাকে কোনো ধারণা দিচ্ছেন না। তো এই বিষয়গুলোর একটা সামগ্রিকভাবে আমার মনে হয় যে আইনটি না থাকার কারণে এরকম একটা অসহায়ত্ব চিকিৎসকরাও ফেস করছেন, রোগীরাও অনেক ক্ষেত্রে ফেস করছেন। আমরা একটু পরের প্রশ্নে যাবো, সেটা হচ্ছে যদি আইনটি হয় তাহলে চিকিৎসকদের পাশাপাশি রোগীরা কীভাবে উপকৃত হবে বলে মনে করছেন? আচ্ছা, এখানে আমি একটা গল্প বলি। গল্পটা হলো, আমার ওয়াইফ আমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, আমাদের ফেনীর সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গাইনি ডাক্তারের কাছে গিয়েছেন। তো গাইনি ডাক্তার তার সাথে এমন বিহেভ করেছেন, তিনি হচ্ছে যে আর কখনো ওই হাসপাতালে যাবেন না এমন সিদ্ধান্ত নিয়েছেন আমার ওয়াইফ। তো ওই একই ডাক্তার আবার বসেন হচ্ছে একটি আমাদের এখানকার একটি ক্লিনিকে, জেলার একটি ক্লিনিকে। সেদিন এই গত সপ্তাহে আমি আমার মাকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়ার পর দেখা গেল যে সেখানে আপনার ওই হাসপাতালে ওনার ছবি সহ বিজ্ঞাপন দেখে আমার ওয়াইফ বললেন যে
ইনি হচ্ছেন সেই ডাক্তার যার কারণে আমি আর উপজেলা হাসপাতালে যাব না বলছি। উনি রোগীদেরকে তুমি করে সম্বোধন করেন, উনি দূরে বসো এভাবে সরিয়ে দেন সরকারি হাসপাতালে। এই ভয়ে সে হচ্ছে যে ওই হাসপাতালে যাবে না। এখন অথচ আমার তখন প্রশ্ন জাগলো যে তাহলে উনি কি ক্লিনিকে এসেও কি উনি এই আচরণ করেন? এই আচরণ করলে তো ওনার কাছে রোগী আসার কথা না। তো সাংবাদিকদের একটু কৌতূহল বেশি থাকে। আমি বসে থাকলাম তার রুমের সামনে, একজন রোগী বের হলেন, আমি তাকে জিজ্ঞেস করলাম যে কেমন, ডাক্তারটা কেমন, কথাবার্তা কেমন বলেন, আমি রোগী হয়ে যাব সে এই ইয়ে থেকে। খুব ভালো ডাক্তার, উনি খুব ভালো আচরণ করেন। হাসপাতালের কর্তৃপক্ষ আমার পরিচিত, তাদেরকে জিজ্ঞেস করলাম কেমন, বলছে ওনার তো খুব জনপ্রিয়তা, আমাদের এখানে অনেক রোগী আসেন। এই যে একজন ডাক্তারের সরকারি হাসপাতালে আচরণ, বেসরকারি হাসপাতালে আচরণ, দুইটার মধ্যে আকাশ পাতাল তফাৎ। আমি মানে এটার জন্য আমি টাকা খরচ করে আমার ওয়াইফকে নিয়ে আবার ঢুকলাম ওই রুমে, দেখি আমি একটু ওনার আচরণ কেমন হয়। সত্যি উনি খুব অমায়িক একটা আচরণ করেছেন ক্লিনিকে এসে, কিন্তু সরকারি হাসপাতালে ওনার মধ্যে ভিন্ন। এই যে এখানে আসলে ডাক্তারদের সাথে আপনি যেটা বললেন যে আসলে রোগী হয়ে আমরা যখন যাচ্ছি তখন আসলে এটাও আবার একটি বিষয়। নিঃসন্দেহে অনেক ভালো ডাক্তার আছেন, আমরা এই সেক্টরে কাজ করতে গিয়ে দেখেছি। আমি সাধারণত পরিবেশ সাংবাদিক, কিন্তু পরিবেশের সাথে স্বাস্থ্য একদম সরাসরি সম্পর্ক। ফলে আমার সাথে বিশেষ করে পরিবেশ রিলেটেড স্বাস্থ্যগুলোর জন্য আমি অনেক ডাক্তারের সাথে আমার উঠা বসা, ক্যান্সার, তারপরে হচ্ছে যে ডায়াবেটিস, তারপরে হচ্ছে কিডনি, সবগুলো ফাংশনের সাথে কিন্তু কোনো না কোনোভাবে রেসপিরেটরি যতগুলো আছে সবগুলোর সাথে পরিবেশের সম্পর্ক আছে। তো আমি দেখেছি অনেক ভালো ডাক্তার আছেন যারা মানুষকে ভালো চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন, যেটা বলছিলেন যে তারাও অনেক ক্ষেত্রে ভয় পাচ্ছেন। এটা যেমন সত্য, কিছু ডাক্তার এই যে যার কথা আমি বললাম এরকম কিছু ডাক্তারও আছেন। দুইটার মধ্যে সমন্বয়ের জন্য আইন অবশ্যই দরকার। যে যেখানে অপরাধ করছে তাকে সেখানে সাজা দিতে হবে। একজনের জন্য পুরো কমিউনিটিকে কোনোভাবে দোষারোপ করা যাবে না, সেটা হোক রোগী হোক ডাক্তার। একজন রোগীর দোষের কারণে সব রোগীর সাথে ডাক্তারের আচরণ একই হওয়া উচিত না, আবার একজন ডাক্তারের অপরাধের কারণে সবার সাথে মানে আচরণ একই, রোগীর আচরণ একই হওয়া উচিত না। এই জায়গাটা সমন্বয় কে করবে? যেহেতু নিয়ন্ত্রক সংস্থা সরকার, তো এখন সরকারের যদি আইন থাকে তাহলে সরকারের সমন্বয় করতে পারবে। এজন্য আমি শুরুতে বলেছি যে এটাকে আমি খুব বেশি ইতিবাচক হিসেবে দেখছি, যে এই আইন হলে হয়তোবা ডাক্তার যারা আসলে প্রপারলি রোগীদেরকে সেবা দিচ্ছেন তাদের যেমন নিরাপত্তা নিশ্চিত হবে, আমি রোগী আমারও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে। এখানে একটা বিষয় আমি একটু আপনাকে সংযোগ করতে চাই। সরকারি হাসপাতালে একজন চিকিৎসককে অনেকগুলো রোগী দেখতে হয়, সেখানে রোগীদেরকে সময় দেওয়া এবং দেখতে দেখতে একটা পর্যায়ে উনি টক্সিক হয়ে যান খুব স্বাভাবিকভাবে, ওনার আচরণ খুব স্বাভাবিক থাকে না, তখন বিষাক্ত হয়ে যায়। আসলে এটাও কারণ থাকতে পারে ওই সরকারি হাসপাতালে যে আচরণটা হয়েছে আর কি। এখানে একজন চিকিৎসককে 100, 150, 200 রোগীও ক্রস করে যায় দিনে ট্রিটমেন্ট দিতে হয়। কিন্তু প্রাইভেট ক্লিনিকে উনি যখন যাবেন তখন টাকার প্রশ্ন আসছে, কিন্তু উনি আসলে ওখানে গিয়ে একেবারে খুব জনপ্রিয় চিকিৎসক ছাড়া 50 জন রোগীকে ওনার সামলাতে হয় না। কিন্তু সরকারি হাসপাতালে ওনার কর্মঘণ্টা যতক্ষণ আছে ততক্ষণে প্রায় 200-250 রোগীকে ওনার ফেস করতে হয়। ফলে অনেক ক্ষেত্রে আচরণটা খারাপ হয়ে যায়। আমরা তো প্রত্যাশা করি না, আমরা মনে করি চিকিৎসক যখন উনি ওত নিয়েছেন তখন তার সেবার বিষয়টি ছিল। আর সেবার মধ্যে আমার রোগীর সাথে আমার আচরণটা, এটা একটা বড় সেবা আমার মনে হয়, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়গুলো খুব আমি ওই হাসপাতালেও খোঁজ নিয়েছি। এটা একজন রোগী না, মানে প্রত্যেক রোগীর সাথে এই আচরণ। আমার অনেকটা মনে হয় যে ইন্টেনশন হচ্ছে যে আপনি আমার কাছে ক্লিনিকে আসেন, যদি ভালোভাবে সেবা পেতে চান আপনি আমার কাছে ক্লিনিকে। একেবারে অপ্রত্যাশিত, আমরা সেটা প্রত্যাশা করি না। আমরা পরের প্রসঙ্গে যাচ্ছি শাকিল ভাই। সেটা হচ্ছে যে আপনি খেয়াল করেছেন সুইডিশ একটা কোম্পানি যে নেসলে, তাদের দুটি পণ্য, একটা হচ্ছে সেরেলাক আর একটা হচ্ছে নিরো, এই দুটো পণ্যে মাত্রাতিরিক্ত চিনির উপাদান মানে ব্যবহার উপস্থিতি পেয়ে করেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটা বলেছে। তো এটা আসলে এই চিনির আধিক্য থাকাটা শিশু স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকির। আসলে এই ব্যাপারে আসলে কি কি পদক্ষেপ নেওয়া জরুরি আপনি মনে করছেন যে এই পণ্যগুলোর ব্যাপারে, অথবা এই পণ্যগুলো ইউজের ব্যাপারে আমাদের কি কি সতর্কতা অবলম্বন করা দরকার? চিনি তো স্থূলতার একটা অন্যতম কারণ। আমাদের দেশে এখন যেভাবে আমরা দেখছি ডায়াবেটিকের রোগী বাড়ছে, সেটার সাথেও এই চিনির একটা বড় সম্পৃক্ততা আছে। তো এই জায়গাটাতে আমরা দেখছি যে আসলে অনেকেই
একটু বয়স হলে, একটু যুবক বোঝের লোক হলেই কিন্তু চিনি খাওয়া ছেড়ে দিচ্ছে আমাদের দেশে। এখন আমি পার্সোনালি চিনি খাই না, চায়ের চিনি খাই না। এখন আমি তো জানি না যে ছোটকালে আমাকে কতটুকু চিনি খাওয়াই দেওয়া হয়েছে, যদি এই সেরেলাকটা আমি খেয়ে বড় হয়েছি। আচ্ছা, যদি ছোটকালে আমাকে এই পরিমাণ চিনি খাইয়ে দেওয়া হয় যেটা আমার জন্য ক্ষতিকর, তাহলে তো আমি মনে হয় সারা জীবনও চিনি না খেয়ে থাকলেও আমার আর বাঁচার উপায় নেই। তো এই জায়গাটাতে মানে আমার একটা অবাক হয়, কিছু জায়গা নিজের কাছে অবাক লাগে যে এই যে এই ধরনের যে প্রোডাক্টটা আমার জন্য ঝুঁকিপূর্ণ, এই প্রোডাক্টটা আমাদের দেশে লং টাইম রান করছে, লং টাইম এটা বিক্রি হচ্ছে। সেটা হয়তো বাইরের কোনো গবেষণায় ধরা পড়ছে যে আমার এখানে সমস্যা আছে। এর আগ পর্যন্ত আমাদের কোনো জায়গায় কেন টেস্টের থাকে না? আমার দেশে আমি যখন অনুমোদন দিচ্ছি একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটা তার অরিজিনাল যেটা প্রোডাক্ট, যেখানে সে এটার জন্ম, তার আর আমার মধ্যে মান কতটুকু হেরফের এটা আমরা দেখি না। এটা আপনি সেরেলাকের কথা বলছেন, তো এটা শুধু সেরেলাক না, অনেকগুলো প্রোডাক্টের একই কাহিনী। প্রসাধনী প্রোডাক্টেও যে প্রোডাক্টটা একই কোম্পানির প্রোডাক্ট, আরেক দেশের মান আর আমার মানের মধ্যে তফাৎ। আমরা কেন এখানে ছাড় দিই আমি জানি না। এই জায়গাটা মানে কঠোর হওয়া দরকার, খুব কঠোর হওয়া দরকার। কারণ আপনি এই যে স্বাস্থ্য সুরক্ষা আইন বলেন, স্বাস্থ্যের জন্য সরকারের প্রতি বছর কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে, কিন্তু এই যে ঘাটতিগুলো যদি থেকে যায়, আমরা দুধে মেলামাইন নিয়ে প্রচুর আলোচনা হলো, প্রচুর সমালোচনা হলো, শেষ পর্যন্ত যারা এটা নিয়ে গবেষণা করছেন তাদেরকেই পিছু হটতে হয়েছে। এখন এই গবেষণাটা আন্তর্জাতিক গবেষণা বলে হয়তো কোনো প্রতিবাদ হবে না বা তাদেরকে বাধা দেওয়ার অপশন নাই, কিন্তু এতদিন ধরে যে চলেছে এই দায়টা কে নেবে? এই এতদিন যে যদি আমার 1 লাখ শিশু খেয়ে থাকে, 1 লাখ শিশুর যে ক্ষতি হয়েছে, এই ক্ষতির দায়টা কে নেবে? আমরা পূরণ করব কিভাবে? কিভাবে পূরণ করব? আমার এখন হাসপাতালে ওই শিশুগুলো হাসপাতালে আসতে বাধ্য হবে, আমার আবার স্বাস্থ্যের ক্ষতি হবে, অর্থনৈতিকভাবে আমি ক্ষতিগ্রস্ত হব, আমার রাষ্ট্র হিসাবে আমার রাষ্ট্রের রেভিনিউ থেকে আমাকে এখানে খরচ করতে হবে টাকা। এগুলো চিন্তা করার আগে যদি আমরা আগেই প্রিভেনশন করতাম, আমরা যদি প্রত্যেকটা প্রোডাক্ট আনার সময় দেখতাম যে হ্যাঁ এটার মান কেমন, এটাতে চিনি কতটুকু আছে, আমার মনে হয় এই জায়গাটাতে আমাদের যে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ চরম ঘাটতি। বিএসটিআই কেন দেখলো না যে এটার মূল যেখান থেকে এটা আসছে তার মান আর আমার মানের মধ্যে কতটুকু হেরফের আছে? সেটা দেখলে আজকের এই রিপোর্টের পরে এখন কথা বলতে হতো না। এই ব্যাপারগুলো যদি আমরা ফলো না করি, আমাদের শিশুরা ক্ষতিগ্রস্ত হওয়ার মাধ্যমে কিন্তু আমাদের প্রজন্ম ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই প্রজন্ম যদি ক্ষতিগ্রস্ত হয়, এরা যদি কর্ম অক্ষম হয়, তাহলে আপনার পুরো দেশের যে ব্যবস্থাপনা পুরোটাই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। আমি দেখেছি যে এটার ম্যানুফ্যাকচার হচ্ছে ইন্ডিয়াতে। জি, আমি নিউজটা দেখেছি। তো সেখান থেকে সেই দেশে কি এটা একইভাবে হচ্ছে কিনা এই ব্যাপারটাও যাচাই করার প্রয়োজন মনে হয়। যদি আমার যতটুকু নিরাপদ দরকার ততটুকু দিতে না পারে, আমরা না কিনি, মানে আমার দেশে না অনুমোদন না দিই। এবং এখানে কিন্তু যারা বাবা মা আছেন তাদের একটা বড় দায়িত্ব আছে। বাবা মারা, আমাদের ডাক্তাররা বারবার বলেন যে মায়ের দুধ খাওয়ানোর জন্য, জি, কিন্তু কেন যেন আমাদের বাবা মাদের মধ্যে একটা দেখা যায় যে মনে হয় এটা খাওয়ালে আমার ছেলেটা বেশি কিছু পাবে। আমার তো এখন মনে হচ্ছে যে আমরা যে মনে করছি যে আমার ছেলেটা নাদুস হচ্ছে, এটা তো মূলত লবণের কারণে চিনির কারণে হয়ে থাকতে পারে। এটা তো আপনার ছেলের উপকার করলো না, নাদুস দেখতে হতে পারে, কিন্তু এটা তো সর্বনাশ করে দিল আপনার ছেলেকে। এই জায়গাতে তাদেরও আসলে সচেতনতা দরকার। আমি আমার শিশুকে নিয়ে একটি হাসপাতালে গেলাম, টারশিয়ারি লেভেলের একটা প্রাইভেট হাসপাতাল, সেখানে মেডিকেল কলেজ হাসপাতাল। যাওয়ার পরে দেখলাম যে আমার শিশুকে নিয়ে আমি যখন বের হলাম তখন বাইরে এই মানে চিকিৎসকদের তত্ত্বাবধানেই যারা তাদের আয়াবোয়া আছে অথবা সহকারী যারা আছেন, তারা আমাকে একটি খাবারের মানে এরকম একটা ফুডের কথা তারা আমাকে দিচ্ছে আর কি, মেডিসিন ধর্মী। তো আমি বললাম এটি কেন, এটি তো দেওয়া যাবে না।
তো ঢাকায় বেশ কিছু বিশেষজ্ঞ চিকিৎসক আমি এটা প্রশ্ন করেছিলাম যে আসলে মায়ের দুধের পাশাপাশি অন্য কিছু দরকার আছে কিনা। ওনারা স্ট্রিক্টলি নিষেধ করেন যে না, এ করা যাবে না। আমার প্রশ্ন হচ্ছে যে যেই চিকিৎসক আমি দেখালাম উনি একজন বিশেষজ্ঞ চিকিৎসক, শিশু বিশেষজ্ঞ, তাহলে ওনার রুমে ওনার তত্ত্বাবধানে এই এক্সট্রা মানে এই ধর্মী কিছু খাবার দাবার বা ওষুধ এখানে উনি প্রোভাইড করছেন। আসলে আমরা শুধুমাত্র নাগরিকদের দায়িত্ব আছে, রাষ্ট্রের দায়িত্ব আছে, পাশাপাশি চিকিৎসক মহল যারা আছেন তাদেরও এখানে আমার মনে হয় কিছু সততার পরিচয় দেওয়া দরকার বলে আমি মনে করছি। পরের প্রসঙ্গে যাবো, সেটা হচ্ছে যে আপনি জানেন ইউনাইটেড হাসপাতালের একজন চিকিৎসক যিনি হচ্ছেন খান মোহাম্মদ সাইদুজ্জামান, ওনার একটি চিকিৎসার ক্ষেত্রে অবহেলা প্রমাণিত হওয়ার কারণে 6 মাসের জন্য ওনার চিকিৎসার যে মানে রেজিস্ট্রেশনটা স্থগিত করা হয়েছে। আপনি কিভাবে দেখছেন এই শাস্তিকে? শাস্তি হওয়াটা একটা বড় বিষয়, যে শাস্তি হলে হচ্ছে অন্যদের এই ধরনের অবহেলার জায়গাটা কমে আসবে, কিন্তু 6 মাসের শাস্তি দিয়ে আসলে কতটুকু এই জায়গাটা যে মানে দায়বদ্ধতাটা কতটুকু তৈরি করা যাবে এই প্রশ্নটাও থাকে। আমি আগের বারও বলেছি ডাক্তারদেরকে আমি খুব শ্রদ্ধা করি, আমি খুব সম্মানের চোখে দেখি, এবং ওই যেটা বললাম আমি ফেরেশতা মনে করি অনেক ক্ষেত্রে। কারণ আল্লাহ, আমি কিন্তু আমার বাবা যখন হাসপাতালে ভর্তি, 2 জনের কাছে আমি দায়বদ্ধ ছিলাম। আমি বিএসএম ইমুন মসজিদে বসে আল্লাহর কাছে প্রার্থনা করতাম, একদম খুব, যেহেতু আমার বাবা সিসিইউতে ছিলেন ক্রিটিক্যাল, তারপরে দৌড়ে গিয়ে ডাক্তারের কাছে যেতাম। তার মানে আল্লাহর পরে আমি তাকে স্থান দিচ্ছি, তার কতটুকু শ্রদ্ধার জায়গা। কিন্তু কিছু যে অবহেলা হয় না তাও তো বলা যাবে না। যেখানে যে যার কর্মে অবহেলা করে তাকে সেখানে সাজা দেওয়া উচিত। সেটা সাজা দিলে আলটিমেটলি যেই পুরো কমিউনিটির উপর দোষের ভারটা কমে আসে। এখন 6 মাসের সাজা কি আসলে যারা স্বজন হারিয়েছে তারা স্বজনকে ফেরত পাবে, বা স্বজন হারানোর কষ্টটাও কি 6 মাসে তাদের কিছুটা কাটানো যাবে? আমার মনে হয় না। এখানে যদি অবহেলাজনিত কারণে মৃত্যু হয়ে থাকে, সত্যি অবহেলা করে থাকেন, যদি প্রমাণিত হয়ে থাকে, তাহলে উনি হত্যার কাজ করেছেন। যদি অবহেলার প্রমাণ থেকে থাকে, মানে ইয়া দিয়ে আবার একতরফাভাবে অনেকে বলে যে আমার রোগীকে হত্যা করে ফেলছে, এটাতে আমি একমত না। নিঃসন্দেহে ওনার অবহেলা প্রমাণিত হয়েছে বলে ওনাকে সাজা দিয়েছে, তাহলে এটা 6 মাস কেন দিবে? 6 মাস, তারপরে এই 6 মাস ওনাকে কে নজরদারি করবে? যদি অন্য ক্ষেত্রে সব জায়গায় যদি আপনার ভুলের কারণে, ভুল করে হলেও যদি কোনো মানুষ আপনার হাতে মারা যায়, তাহলে আপনাকে অবশ্যই এটা হত্যা মামলার আপনি আসামি হবেন। এখানে কেন আপনাকে শুধু 6 মাসের সাজা দিয়ে মুক্তি দেওয়া হবে? আপনি ডাক্তার বলেই তো আপনাকে, মানে কাকে আমি আমার বুকে ছুরি চালাতে দিচ্ছি? ডাক্তার বলেই তো আপনাকে, যেহেতু আমি বলছি যে আপনি ফেরেশতা, ওই বিশ্বাসে আপনার উপর দিচ্ছি। তো আপনি সেখানে ফেরেশতার কাজে যদি আপনি অবহেলা করেন, আপনার অবশ্যই এখানে বড় সাজা দরকার। তা আমি এখানে 6 মাসের সাজার পক্ষে না, মানে 6 মাসের সাজা আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি এটাকে যথেষ্ট মনে করি না। ধন্যবাদ শাকিল ভাই। আসলে এই বিষয়গুলোতে বিএমডিসির এই যে বিচার কার্যক্রম যারা পরিচালনা করেন, যে ইউনিটটি আছে, সেটি একেবারেই আলাদা কিছু নেই। আমরা বিএমডিসির রেজিস্ট্রেশনের সঙ্গে কথা বলেছিলাম, উনি বলেছেন যে আসলে আমরা যারা অন্যান্য কাজে যুক্ত, সারাদিন যে দাপ্তরিক কাজগুলো করি, সেই কাজগুলোর ভিড়ে আমাদেরকে সময় বের করে তারপরে ওই বিচার কার্যক্রম পরিচালনা করার জন্য আমাদেরকে আরেকটা টিমকে কাজ করতে হয়। আমি কিন্তু অন্য একটা কাজের জন্য খুব একদম সিরিয়াসলি এঙ্গেজ থাকতে হয় আমাকে। তার মানে হচ্ছে এখানে একটা মানে লোকবলের একটা বিশাল ঘাটতি। নানান দিক থেকে এই বিষয়গুলো রিসাফল করা দরকার বলে আমরা মনে করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শাকিল ভাই। আজকে যে বিষয়গুলো ছিল সেই বিষয়ে খুব বুদ্ধিদীপ্ত এবং চমৎকার করে তথ্যভিত্তিক আলোচনা উপস্থাপন করেছেন, এবং আরও ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে এখানে এসেছেন, আমাদের ডাকে সাড়া দিয়েছেন। ধন্যবাদ আপনাদেরকে আমাকে ডাকার জন্য, এবং দর্শকদের ধন্যবাদ জানাই আমাদেরকে দেখার জন্য। প্রিয় দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী সপ্তাহে স্বাস্থ্য খাতের আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হব। দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। আল্লাহ হাফেজ।